সুনীল অর্থনীতি কাজে লাগিয়ে পর্যটনকে সমৃদ্ধ করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডকে স্মার্ট বাহিনীতে পরিণত করার ঘোষণা। মধ্যবর্তী নির্বাচনকে মামার বাড়ির আবদার, প্রশ্ন ওবায়দুল কাদেরের। সমমনাদের সন্ত্রাসের দায় বিএনপিরই। রমজান মাস জুড়ে বন্ধ থাকবে স্কুল, প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ হাইকোর্টের। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, কম দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রম শুরু। সাফ অনূর্ধ্ব-16 ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা, টাই ব্রেকারে ভারতের বিপক্ষে জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদের সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। বিশ্ব সুন্দরীর মুকুট পরলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা, আইনের ছাত্রী থেকে সফল মডেল। রমজান মাসে 1 কোটি পরিবারকে অল্প টাকায় খাদ্য সামগ্রী দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো দ্বারস্থ না হয়ে নিজেরা পণ্য উৎপাদন করে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। বাংলাদেশ কোস্টগার্ডের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমার বিশাল সম্পদ কাজে লাগিয়ে সুনীল অর্থনীতি এবং পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ভূখণ্ডের উপকূলের অভিভাবক জাতীয় ও আন্তর্জাতিক আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা, শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত আধা সামরিক বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড। বর্তমানে এই বাহিনীতে 57টি জাহাজ এবং 3,339 জন উপকূলরক্ষী নিয়োজিত আছেন। এই বাহিনীর 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীরত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক ও বেসামরিক 40 জনকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশাল সমুদ্র সীমাকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতি এবং পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করা হবে। জিয়া সরকার, এরশাদ সরকার বা খালেদা জিয়া সরকার কেউ কিন্তু আমাদের এই সমুদ্র সীমা, আমাদের যে অধিকার আছে এ ব্যাপারে নিশ্চিত করবার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আজকে বিশাল সমুদ্র সীমা আমরা আমাদের যে অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি। এই বিশাল সমুদ্র সীমা আজকে এখানে যে সম্পদ তা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। তাই আমরা ইতিমধ্যেই সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি। সংকট মোকাবেলায় কারো দ্বারস্থ না হয়ে নিজেরাই পণ্য উৎপাদন করে সারা বিশ্বে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলার নির্দেশ দেন সরকার প্রধান। বাংলাদেশটা আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যেখানে আমরা পাশ্চাত্যের একটা সেতুবন্ধ রচনা করতে পারি, সেইভাবে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের নিজেদের পণ্য নিজেদের উৎপাদন করতে হবে। আমরা বিশ্বে কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষা চেয়ে চলবো না। আমরা আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বিশ্বে চলবো। শেখ হাসিনা আরও বলেন, রমজান মাসে কোটি পরিবারকে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করবে সরকার। বিভিন্ন কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, যে কারণে এই মুদ্রাস্ফীতি আমাদের উপরেও চাপ সৃষ্টি করেছে। আমরা দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এবং সামনে রমজান মাস সেটা বিবেচনা করে 1 কোটি পরিবারকে আমরা পারিবারিক কার্ড দিচ্ছি, যাতে করে এই 1 কোটি মানুষ তারা যেন যারা নিম্ন আয়ের মানুষ তারা স্বল্প পয়সায় যেন তাদের খাদ্য কিনতে পারে। স্মার্ট অর্থনীতির স্মার্ট সমাজ ব্যবস্থার মাধ্যমে এদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।
বিএনপির দাবি করা মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো প্রশ্নই আসে না, এটা কি মামার বাড়ির আবদার? প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তিনি বলেন, বিএনপি মানুষের মনের ভাষা বুঝতে পারে না বলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপির সমমনাদের সন্ত্রাসের দায় তাদেরকেই নিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহমুদ হাসান। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। যে তিনি বাংলাদেশের রিয়ালিটি বুঝেন। সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক নানা দিক ও স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মানদণ্ড তলানিতে গেলে বিশ্ব নেতারা প্রশংসাসূচক কথা বলতো না। আমাদের দেশের যে আজকে যে নির্বাচন হয়ে গেল, সাধারণ নির্বাচন, এই নির্বাচনে মানদণ্ড খুবই যদি তলানিতে গিয়ে পৌঁছত, সেরকম হলে আজকে ইউরোপীয় ইউনিয়ন কিংবা হোয়াইট হাউসের সমর্থন, প্রশংসাসূচক মন্তব্য আমরা অবশ্যই পাওয়া থেকে বঞ্চিত হতাম। বিএনপির সমমনা দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, যেখানেই সন্ত্রাস সেখানেই বিএনপি। বিএনপি সন্ত্রাসী দল হিসাবে শুধু আমাদের দেশে নয়, কানাডার ফেডারেল আদালতও এই দলকে সন্ত্রাসী দল হিসাবে অন্তত 3 বার চিহ্নিত করেছে। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আমি জানতে চাই কোন দুঃখে মামাবাড়ির আবদার। মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেলেও তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। আমার সাথে ফখরুল সাহেব কিংবা মার্কিন রাষ্ট্রদূত কারোই দেখা হয়নি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। রোজায় প্রথম 10 দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 15 দিন বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত 2 মাসের জন্য স্থগিত করে এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 8 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দিয়ে রমজানের 15 দিন বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার কথা জানানো হয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন রমজানের প্রথম 10 দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। এই 2 সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। আদালত শুনানি শেষে রুল সহ আদেশ দেন। এত যানজট হয় যে স্কুলগুলো খোলা রাখলে দেখা যায় যে আমাদের জনগণেরই অনেক ক্ষতি হয়। তারা তো অফিসগুলো খোলা থাকে, অ্যাট এ টাইমে স্কুলও খোলা থাকে। এই স্কুলগুলো বন্ধ রাখতে হবে, কারণ এখানে জনস্বাস্থ্য আসলে ক্ষতিকর হচ্ছে। আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সিদ্ধান্ত নেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 11 তারিখ থেকে যে স্কুল ছুটি ছিল সেটাই এটা আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে তারপরে জানবো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 12ই মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, পণ্য মজুদ যথেষ্ট রয়েছে। ভারত থেকে 2-1 দিনের মধ্যেই পেঁয়াজ আসলে দাম কমবে। মাস জুড়ে বাজার মনিটরিং করা হবে বলেও জানান তিনি। এদিকে শিল্পমন্ত্রী বলেছেন, ভেজাল পণ্য বিক্রি করলে ছাড় দেবে না সরকার। মেহেদী হাসানের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রমজান আসলেই বাড়ে নিত্য পণ্যের দাম। অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে অস্থির করে তোলে বাজার। এবার বাজার স্বাভাবিক রাখতে আগে থেকেই তৎপর সরকার। সচিবালয়ে টিসিবির সাথে রুশ ফেডারেশনের একটি প্রতিষ্ঠানের চুক্তি সই অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোনো ঘাটতি নেই। রোজার যে এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি আছে, সেই সব যারা আমদানি এবং উৎপাদন করে তাদের সাথে আমরা বসেছি। আমাদের আমদানি এবং উৎপাদনের পর্যাপ্ত পরিমাণে আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। আমাদের বাজারে
এই মুহূর্তে রমজান উপলক্ষে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো ঘাটতি আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নাই। প্রতিমন্ত্রী জানান, ভোজ্য তেলের দাম বেঁধে দেয়া হয়েছে। ভারত থেকে পেঁয়াজ এলেই দাম কমবে। এছাড়া মাস জুড়েই বাজারে মনিটরিং জোরদার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। তেলের দাম আমরা নির্ধারণ করে দিয়েছি 163 টাকা করে। আমাদের আজকে থেকে বাজারের সুপারভিশন আমরা রমজান উপলক্ষে আরও বাড়াবো, যাতে কেউ 163 টাকার উপরে পেট বোতল পার লিটার 163 টাকা এবং 149 টাকা লুজ তেলের এর বাইরে যেন কেউ বিক্রি না করে। এদিকে বিএসটিআইয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, সরকার প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি করবে না, তবে পণ্যে ভেজাল এবং অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। জিরো টলারেন্স কোনো মানে কি? উই হ্যাভ গট স্পেসিফিক আইন, কোনো ব্যাপার নেই। এটা কাটতাম দে উইল বি জেল, দে উইল বি কাস্টডি, দ্যাটস স্ট্রেট। এখানে কোনো কিছু ছাড় কিন্তু বাট নাথিং। ভেজালের বিরুদ্ধে অভিযান জোরে সোরে করা হবে বলেও জানান মন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাসে ক্রেতার হাতে কম দামে পণ্য তুলে দিতে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর 25টি স্পট ছাড়াও 5টি বাজারে এসব পণ্য পাওয়া যাবে। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্ট। পবিত্র রমজান মাসে বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে ঠিক উল্টো। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাসব্যাপী সুলভ মূল্যে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস ও মাছ বিপণন ব্যবস্থা চালু করেছে। রাজধানীর খামারবাড়িতে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। উদ্বোধনের পর ক্রেতারাও ছুটে আসেন পণ্য নিতে। সুলভ মূল্যে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। এই মাছ কিনতে গেলে বাজার 350 টাকা নেওয়া লাগবে, আর এখানে পাইছি আমি 240 টাকা। মানে দুইটা নিচে আর কি, তেলাপিয়া এই পাঙ্গাস তো 130 টাকা কেজি রাখছে। বাজারের দাম আছে আপনার ডিম একটা আপনার ধরেন 10 টাকা করে নেয়, এখন 2 টাকা কম আছে ডিমের ভিতরে, তাই 2 ডজন নিলাম 220 টাকা দিয়ে। মাছ পাওয়া যাবে 15 রমজান পর্যন্ত, আর বাকি সব পণ্য মিলবে 28 পর্যন্ত। চাহিদা অনুযায়ী দুধ ও ডিম কিনতে পারলেও গরুর ও খাসির মাংস কেনা যাবে 1 কেজি করে। চাহিদা বাড়লে পণ্যের সরবরাহ বাড়ানোর চেষ্টা চালাবে প্রাণী সম্পদ বিভাগ। যদি দেখি যে না চাহিদা আছে, মানুষ আরো বাড়াবো। আজকে হয়তো 10 জন ফেরত যেতে পারে, আমরা বলবো যে এখানে চাহিদা বেশি, কালকে ওটা আমরা বাড়াই দিব যাতে ফেরত না যায় কেউ। তরল দুধ প্রতি লিটার 80, গরুর মাংস 600, খাসির মাংস 900, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি 250 টাকায় বিক্রি হবে। ডিমের ডজন পড়বে 110 টাকা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে কয়েকজন বলছে 600 টাকা দরে গরুর মাংস খাবো ইনশাল্লাহ, রমজান মাসের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাবো। তো ইতিমধ্যে যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে, আমি বিশ্বাস করি এর প্রভাব ইতিবাচক প্রভাবই আমাদের বাজারে পড়বে। সকাল 10টা থেকে বাড্ডা, নতুন বাজার, খামারবাড়ি, গাবতলী সহ 25টি পয়েন্টে এসব পণ্য বিক্রি হবে। 25টি ভ্রাম্যমাণ ভেহিক্যাল সারা ঢাকা জুড়ে তারা বিতরণ কার্যক্রম করবে শীর্ষ আকারে। মিরপুর, শাহ আলী বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ 5টি স্থায়ী বাজারেও মিলবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পণ্য। মাছ, মাংস, ডিম, দুধে আমরা যাতে একটা বড় ভূমিকা রাখতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাফ অনূর্ধ্ব 16 নারী ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ভারতকে 3-2 গোলে হারিয়েছে বাংলার কিশোরীরা। অনূর্ধ্ব 16 ফুটবলে এবারই প্রথম শিরোপা এল বাংলাদেশে। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। শেরপুরের সাংবাদিক শফিউর রহমান রানার কারাদণ্ডের বিষয়ে তদন্তের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাচনে নতুন বিধির সুপারিশে দুশ্চিন্তায় প্রার্থীরা, যোগ্যদের ছিটকে পড়ার আশঙ্কা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সময়।
শেরপুরের সাংবাদিক শফিউর রহমান রানার কারাদণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সচিবালয়ে দুপুরে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসতুপোই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী জানান, অপতথ্য মোকাবেলায় ফ্রান্সের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ। ভুল তথ্য আদান প্রদান যাতে বন্ধ হয় সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে শেরপুরের সাংবাদিকের সাজার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তো আমাদের আসলে কিছু বলার থাকে না। আদালত তো তার বিচার বুদ্ধি বিবেচনা করেই ওখানে করেছে সেটা, তাই না? তো তাকে বের করার জন্য আসলে ওই ধরনের কোনো আইন ইনফরমেশন মিনিস্ট্রির হাতে নাই, সেটা আদালতে যেতে হবে। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যদি অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে ইউনোর পক্ষ থেকে বা সরকারি কোনো কর্মকর্তার পক্ষ থেকে, সেটি নিয়েও আমরা এক্সপোজ করব। পুনর্নির্বাচন দাবি করলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মাহবুব উদ্দিন খোকন। যদিও তার এই দাবিকে ব্যক্তিগত নয় বরং দলীয় বলে মনে করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেলের নবনির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ 4টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আর সম্পাদক সহ 10টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। জয় লাভের একদিন পরই ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিএনপি পন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। খোকনের এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক শাহ মঞ্জুরুল হক। যেহেতু আমাদের সবাই জিতত ভোটে যেভাবে ছিল, আমরা পুনর্নির্বাচন দাবি করছি। নতুন করে শিডিউল দেওয়া হোক, নতুন করে সুপ্রিম কোর্ট 12/24 সালের জন্য নতুন পুনর্নির্বাচন দেওয়া দাবি করছি আমি। ভোট গণনা হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণরূপে, আপনাদের সামনে সকল ক্যান্ডিডেটরা উপস্থিত ছিল, তাদের প্রতিনিধি উপস্থিত ছিল। এরপর যখন রেজাল্ট হলো, এখন ওনারা অভিযোগ করলেন যে নির্বাচন পুনর্গণনা আছেন ইত্যাদি। এগুলি সবই তাদের যে এই জাতীয় নির্বাচন সহ এই নির্বাচনকালীন সময়গুলিতে যে প্রতিক্রিয়া দিয়ে আসছেন দলীয়ভাবে, সেই দলীয় প্রতিক্রিয়ার একটা বহিঃপ্রকাশ শুধুমাত্র। স্বতন্ত্র প্রার্থীদের 1% স্বাক্ষর ও রঙিন পোস্টারে বিধান যুক্ত করে উপজেলা নির্বাচন পরিচালনার বিধি চূড়ান্ত হলে তা আদতে বিশৃঙ্খলা তৈরি করবে, এমনই বিশ্লেষণ নির্বাচন বিশেষজ্ঞদের। আর জামানতের পরিমাণ 1 লাফে 10 গুণ বাড়ানোর সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া তৃণমূল রাজনীতিবিদদের মধ্যে। মিনালা দিবার রিপোর্ট, ছবি তুলেছেন তপু শাহিন মিয়া। ধামরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ হোসেন। উপজেলা নির্বাচনে কমিশনের নতুন বিধিমালার সুপারিশে চিন্তার ভাঁজ পড়েছে এই প্রার্থীর কপালে। জামাতের টাকাটা 1 লক্ষ টাকা করতেছে, যেহেতু পার্লামেন্ট নির্বাচনে যে টাকা ধার্য করছে এবং স্থানীয় সরকার নির্বাচন সেই টাকা ধার্য করা ঠিক না। এটাকে কমপক্ষে তার 1/4 একটা করলে পরে ভালো হয়। একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরায়া বেগমেরও অবস্থা এমনই। জামানতের পরিমাণ 1 লাফে 10 গুণ বাড়ানো কিংবা নির্বাচনী ব্যয় সর্বোচ্চ 25 লাখ করাকে বৈষম্যমূলক বলছেন এই প্রার্থী। যদি এই নির্বাচন কমিশনাররা বিবেক বিবেচনা কইরা কমের দিকে আনতে পারে, তাহলে যারা মাঠে নেমে আসছে নির্বাচন করতে পারবে। সাদা কালোর পর আবারও এই নির্বাচন দিয়ে রঙিন পোস্টারের যুগে যাচ্ছে প্রচারণা। সামর্থ্যের ফারাকে পিছিয়ে পড়ার ভয় তাড়া করছে তৃণমূলের এই নির্বাচনী দৌড়ে থাকা অনেক প্রার্থীর। আর্থিকভাবে অসচ্ছল আছে, তারা এই নির্বাচনে 1 লক্ষ টাকা জামানত দিয়ে নির্বাচন করা সম্ভব না। এই জনগণের যার টাকা আছে, অসৎভাবে কামাই আয় না, সে নির্বাচনে দাঁড়াই যাবে। আর যার টাকা নাই, যোগ্য ব্যক্তি, সে জামানত দিয়ে দাঁড়াইতে পারতেছে না। এটা সরকারের দেখতে হইব। আমার মতো লোক অনেকেই আছে যারা মানুষের কাজ করে, সাধারণ মানুষের কাজ করেছে, তাদের পক্ষে এই 1 লক্ষ টাকা জামানত যে প্রস্তাব এসছে, এটা যদি বাস্তবায়ন করতে চায়, অনেকেই নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হবে। না থাকার কারণে কিন্তু বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। এখানে পেশি শক্তি যে প্রভাব, সেটিও কিন্তু জোরালোভাবে সেটি আঘাত হানবে। এদিকে এবারের নির্বাচনে দলের গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে না কাউকে, থাকছে না 1% ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতাও। বিশেষজ্ঞরা বলছেন, সুপারিশ করা বিধিমালার কিছু দিক ইতিবাচক হলেও কিছু বিষয় নিয়ে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। 7 তথ্য বা 8 তথ্য যে নেওয়া হচ্ছে হলফনামার সাথে, এই তথ্যগুলোর সঠিকতা নিরূপণ করা
এখানে অসত্য তথ্য দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যখনই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে সাথে সাথেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রিটার্নিং অফিসার ব্যবস্থা গ্রহণ করবেন। রঙিন পোস্টার কেন আসবে? রঙিন পোস্টার আসার কোনো প্রয়োজন নেই। আর জামানত বাড়িয়ে দিলে নেট কমে যাবে, এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়। মাত্রাতিরিক্ত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কিংবা শক্তি সক্ষমতা প্রদর্শনের সুযোগ অবারিত হলে অনেক যোগ্য প্রার্থী ভোটের আগেই ছিটকে পড়তে পারেন নির্বাচনী দৌড় থেকে। রাজনীতিতে কিন্তু 3টা এম, একটা হলো মানি, একটা মাসেল, একটা হলো ম্যানিপুলেশন। রাজনীতিটা নিয়ন্ত্রণ কি শুধু ক্ষমতার দাপট, অর্থের দাপটেই চলবে? এই বিষয়টা আসলে ভাবনার সময় এসছে। হ্যাঁ, জামানত 10,000 বা 5,000 এটা হয়তো কম, কিন্তু তার সাথে এরকম পরিমাণে বাড়ানো উচিত যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। 1985 সালে উপজেলা পরিষদ ব্যবস্থা চালুর পর প্রথমবারের মতো 460টি উপজেলায় নির্বাচন হয়। চলতি বছর ষষ্ঠবারের মতো এই নির্বাচন হতে যাচ্ছে। প্রথম ধাপের ভোট হবে মে মাসে। উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে জামানতের যে বিষয়টি তা নিয়ে নাড়া দিচ্ছে বিশ্লেষকদের মনে। তবে স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটের সাক্ষরতা নিয়ে অযৌক্তিক বলেছেন তারা। নির্বাচন কমিশন বলছে যিনি ভোটে আসবেন তার 15 থেকে 29 ভাগ ভোট পড়বে, এমন গ্রহণযোগ্যতা নিয়েই ভোটে আসতে হবে। মিনালা দিবা, একুশে টেলিভিশন। এবারে বিশেষ আয়োজন উত্তাল মার্চ। বাঙালির সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর রেস্তোরাঁ পরবর্তীতে মধুর ক্যান্টিন হিসেবে পরিচিতি পায়। সুমন রায়হানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে উত্তাল ঢাকার রাজপথ। ছাত্রদের মিছিলে গুলি, শহীদ হন রফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সাক্ষী এই মধুর ক্যান্টিন। 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ সবকিছুতেই যেন জড়িয়ে আছে এই মধুর ক্যান্টিন। গুরুত্বপূর্ণ অনেক তথ্য তৎকালীন ছাত্রনেতাদের কাছে পৌঁছে দিতেন সবার প্রিয় মধুদা। 25 মার্চ কাল রাতে নির্মমভাবে হত্যা করা হয় মধুদাকে। মধুর ক্যান্টিনের নামকরণ করেছে তারা থাকতেই, কিন্তু রাজনৈতিক তীর্থকেন্দ্র, রাজনীতির আপনার ছুটিয়াগার, এই সব কিছুই হচ্ছে মধুর ক্যান্টিন থেকে পরিচালিত হয় এবং সমস্ত ছাত্র নেতারা এখানে বসেই সমস্ত পরিকল্পনাগুলো করত, আর পরিকল্পনা মাফিক তারপরে সমস্ত আন্দোলনগুলো পরিচালিত হইত। আমি অবশ্যই গর্ব করি যে আমার বাবার গড়াই প্রতিষ্ঠানে সমস্ত কিছু হয়েছে। সাবেক ছাত্রনেতারা মনে করেন রাজনীতির তীর্থস্থান মধুর ক্যান্টিন বিশ্বস্ততার প্রতীক। 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, দেশ স্বাধীন করবো, এটা সেটা এইখানেই মধুর ক্যান্টিনেই ইকবাল হল, মধুর ক্যান্টিন, নীলক্ষেতে ওই জানুয়ারা হোটেল, এগুলি ছিল সেন্টার। মধুর ক্যান্টিনের মধ্যে রাজনীতিতে সরাসরি কোনো পক্ষ নেই, কিন্তু একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে নিরাপদ, সবসময় বসা যায় এবং আপন মনে করে বসা যায়, সেই জায়গাটাই ছিল মধুর ক্যান্টিন। স্বাধীনতার পরে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমাদের সময়ও আমাদের সকল পরিকল্পনা সেই মধুর ক্যান্টিন হয়েছে। সোনালী অর্জনের সাক্ষী মধুর ক্যান্টিন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দাম বেড়ে যাওয়ায় পাবনায় পেঁয়াজ চুরির হিড়িক, রাত জেগে ক্ষেত পাহারার কৃষক। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। অপরিকল্পিত শিল্প আর নগরায়নে গাজীপুরে কমছে ফসলি জমি। কারখানা তরল বর্জ্যে দূষিত হচ্ছে ফসলের মাঠ ও নদী, উর্বরতা হারাচ্ছে জমি। পরিবেশ অধিদপ্তর বলছে দূষণ রোধ করাই এখন বড় চ্যালেঞ্জ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এ চিত্র নিত্যদিনের। গাজীপুর মহানগরী ও জেলার বিভিন্ন স্থানের শত শত শিল্প কারখানার তরল বর্জ্য পড়ছে খাল বিল হয়ে নদ নদীতে, নষ্ট হচ্ছে ফসলি জমি।
অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানার দূষিত তরল বর্জ্যে 10 বছরে গাজীপুরে কৃষি জমির পরিমাণ কমেছে 6,000 হেক্টর। কৃষি সম্প্রসারণ বলছে 10 বছর আগে এ জেলায় কৃষি জমির পরিমাণ ছিল 1,10,215 হেক্টর, এখন তা 1,04,170 হেক্টর। দূষণে কমেছে জমির উর্বরতা। আগে যেখানে বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান পাওয়া যেত, এখন সেখানে ফসল ফলানোই কঠিন। একই অবস্থা সবজি চাষেও। নদী ও বিলের পানি কালো এবং দুর্গন্ধ থাকায় ব্যবহার করা যাচ্ছে না কৃষিকাজে। এই মকজ বিলে সারা বাংলাদেশে 2.5 দিনের খাদ্য হইতো, এখন মনে করেন যে বজ্র পানি আইসে কোনো একটা ফসল হয় না। এই লাউ গনিকে অনেক 400-500 নাই ধরতো এই খেতে, এখন তার 200-100 ধরে না। পলিথিন, তারপর ইঞ্জেকশন যা কিছু পরে সব বিলে আসে, বিলে এসে আমাকে বিরাট ক্ষতি করে। জেলার কৃষি বাঁচাতে পরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট জরুরি বলছে কৃষি বিভাগ। 8-10 বছরে কিন্তু আমাদের 6,000 হেক্টর কৃষি জমি কমে যাচ্ছে। আমরা যেটা জোর দিচ্ছি যে প্রত্যেকটা শিল্প কারখানায় ইটিপি চালু করা এবং এই ইটিপিগুলো যাতে সচল রাখা হয়। পরিবেশ অধিদপ্তর বলছে শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরে বিল ও জলাশয়ের দূষণ কমানো একটি চ্যালেঞ্জিং বিষয়। আমরা যদি জানি যে কোনো বিলে কোনো ইন্ডাস্ট্রির ওয়াটার যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিকে আমরা সর্টিং করে পয়েন্ট সোর্স বের করে আমরা ব্যবস্থা নিচ্ছি যতটুকু পারা যায়, আমাদের আইনে যতটুকু কুলায়। দূষণ তো আমি তো আপনার বললাম, ইট ইজ সো মাচ চ্যালেঞ্জিং জব ফর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। কার্যকর পদক্ষেপে কমবে নদ নদী দূষণ, কৃষি জমিতে বাড়বে ফসলের উৎপাদন, এই প্রত্যাশা গাজীপুরবাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বাজারে দাম বেড়ে যাওয়ায় পাবনার সাথিয়ায় বেড়েছে পেঁয়াজ চুরির ঘটনা। 2 সপ্তাহে অন্তত 20 জনের জমি থেকে পেঁয়াজ চুরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 3 বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছিলেন পাবনার সাথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মুক্তার হোসেন। বাজারে ভালো দাম পাবার আশায় ছিলেন তিনি। গত সপ্তাহে রাতের আধারে জমি থেকেই 7 মণ পেঁয়াজ চুরি হয়ে যায়। বাধ্য হয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন এই পেঁয়াজ চাষি। 1 বিঘা জমিতে 40 থেকে 50,000 টাকা খরচা হয়। এই যদি এই চুরি করে নিয়ে যায় তাহলে আমরা ওগুলো পোষাবো কই থেকে? আমরা তো ঋণ পান হয় এগুলো আবাদ করি। সোনাতলা হাড়িয়া সহ বিভিন্ন গ্রামের আরো 20 জনের জমি থেকে পেঁয়াজ চুরি হয়েছে। কারো জমি থেকে 2 মণ, কারো 5 থেকে 10 মণ। চুরিতে দিশেহারা চাষিরা। কিছু কিছু লোকের পেঁয়াজ চুরি হয়েছে, পেঁয়াজের বাজার মূল্য বেশি, 3800 থেকে 4000 টাকা মণ। সেজন্য মানে আমরা পেঁয়াজ পাহারা দিচ্ছি আর কি। চারদিক দিয়ে পেঁয়াজ চুরি হয়। কিছুদিন আগেও 10-12 মণ পেঁয়াজ নিয়ে যাওয়ার পরে আমরা যে রাত থেকে পাহারা দিচ্ছি। চুরি রোধে ক্ষেত পাহারা দিচ্ছেন চাষিরা। ভয়ে আগে ভাগেই পেঁয়াজ তুলে বিক্রি করছেন অনেকেই। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় একটি চক্র জমি থেকে পেঁয়াজ চুরি করছে। চুরি ঠেকাতে কৃষকদের পাশাপাশি স্থানীয় বিট পুলিশিংয়ের টহল জোরদারের আশ্বাস পুলিশের। তারা যেমন একসাথে সজাগ থাকবে বা এটা নিয়ে সচেতন থাকবে এবং তাদের ভলান্টিয়ারলি তাদের হচ্ছে কাজ করবে এবং এই ক্ষেত্রে আমাদের সকল রকমের সহযোগিতা দেওয়া হবে। পাবনা জেলায় পেঁয়াজ আবাদ হয়েছে 53,600 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 7,60,000 মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খুশি ছড়িয়ে দিতে রমজান উপলক্ষে এবারও একটি পিৎজা অর্ডারের সাথে ফ্রি মিল বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোস পিৎজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 বছর ধরে বাই ওয়ান গিভ ওয়ান অফারে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করে আসছে ডোমিনোস পিৎজা। রমজান উপলক্ষে ক্রেতার প্রতিটি ডেলিভারি অর্ডারের বিনিময়ে একটি ফ্রি মিল সুবিধা নিয়ে এবার 50,000 ফ্রি মিল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হবে। গ্রাহকরাও পাবেন 20% ছাড়। সংবাদ সম্মেলনে বক্সে ছড়াই উৎসবের খুশি নামে পিৎজা বহনের একটি মোড়ক উন্মোচন করা হয়।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুনীল অর্থনীতি কাজে লাগিয়ে পর্যটনকে সমৃদ্ধ করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডকে স্মার্ট বাহিনীতে পরিণত করার ঘোষণা। মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার, প্রশ্ন ওবায়দুল কাদেরের। সমমনাদের সন্ত্রাসের দায় বিএনপির। রমজান মাস জুড়ে বন্ধ থাকবে স্কুল, প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ হাইকোর্টের। রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, কম দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রম শুরু। সাফ অনূর্ধ্ব 16 ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা, টাই ব্রেকারে ভারতের বিপক্ষে জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।